রায়টা হয়েছে সেই রায়টা বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছেন। সেই রায়টা আইনিভাবে ঠিক কি ঠিক নয়, একমাত্র এই বিষয়েই আমরা সুপ্রিম কোর্টের শুনানিতে অংশগ্রহণ করব। 6 মে ওই লুফা বল দিয়ে লাভ নেই, বাউন্ডারিতে ক্যাচ ধরতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, উনি ঘেউ ঘেউ করেন, মিউ মিউ করেন বলেছেন, আমাদের কুকুর বিড়ালের সঙ্গে তুলনা করেছেন, আমাদের চোর ডাকাত বলেছেন, তার বিরুদ্ধে আমরা হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করেছি ওনার বিরুদ্ধে। আমি আপনাদের একটু তথ্য দিই যেটা মানুষের জানার দরকার। জুন 2011 থেকে জুলাই 2024 রাজ্য সরকার শুধু কর্মী এবং পেনশনারদের দিয়ে না দিয়ে 2,19,107.25 কোটি টাকা সাশ্রয় করেছেন। তৃণমূলের স্থানীয় নেতারা মনে করেন এই সরকারি অর্থটা হচ্ছে তাদের বাপের টাকা। আপনার যদি টাকা না থেকেই থাকে তাহলে সুপ্রিম কোর্টে টাকাটা আপনারা জমা রাখবেন কি করে, কিভাবে? একেবারেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এবার একেবারে সুপ্রিম কোর্টে জোড়া মামলা, এসএসসি এবং ডিএ উভয় পক্ষেই একেবারে কন্টেম্পট অফ কোর্ট মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে। কি বলবেন সে বিষয়ে? কারণ কি আমরা দেখতে পাচ্ছি এসএসসি যারা একেবারে চিহ্নিত টেন্টেড, তাদের যে বেতন ফেরত নেওয়ার কথা সেই বিষয়ে আমাদের মাননীয় তিনি বলেছেন যে বেতন ফেরত দিতে হবে না, আপনারা একেবারে নিশ্চিত থাকুন সে বিষয়ে। অন্যদিকে আপনাদের বকেয়া ডিএ যেটা 6 সপ্তাহে দেওয়ার কথা, সেই বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি হয়নি। কি বলবেন? দেখুন, এই সরকার ক্ষমতায় আসার আগে মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন, উনি রোজ সন্ধেবেলা বিভিন্ন টিভি চ্যানেলে আসতেন, নিয়ম করে রাজ্য কর্মীদের দুঃখের কথা বলে এত কান্নাকাটি করতেন যে টিভি কোম্পানিগুলো ওই ফ্লোরে বালতি রাখতে হতো তার চোখের জল ধরার জন্য। বলতেন যে রাজ্য কর্মীরা কেন্দ্রের থেকে অর্ধেক বেতন পায়, এটা চলতে পারে না, সরকার ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ দেবে, বাড়ি ভাড়া ভাতা 30% করে দেবে, সচিবালয় কর্মচারীদের যে দীর্ঘদিনের দাবি 1960 সালে যে বেতনক্রম ছিল আজকের মূল্যসূচকের নিরিখে সেই বেতনক্রম ফিরিয়ে দেয়া, এটা ফিরিয়ে দেবে, ভ্রমণ ভাতা দেবে, শিক্ষা ভাতা দেবে। এবং সোনারপুরে একটি সভায় কর্মচারীদের নিয়ে গিয়ে উনি একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপর উনি ক্ষমতায় আসার পরে 3টে মিটিং করেছিলেন কর্মচারীদের নিয়ে ক্ষমতায় আসার ঠিক পরেই, এবং প্রত্যেকটা মিটিংয়ে তিনি বলেছিলেন যে আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছি কর্মচারীদের কোনো দাবি করতে হবে না, কোনো আন্দোলন করতে হবে না, আমি রেলমন্ত্রী থাকাকালীন সমস্ত প্রাপ্য ওদের মিটিয়ে দিয়েছি, ওদের কোনো আন্দোলন করতে হয়নি, আপনাদেরও আন্দোলন করতে হবে না, কাজেই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী আন্দোলন করতে হবে না তো দূরস্থান, আন্দোলন করার যে ন্যূনতম সুযোগ সেটাও কেড়ে নিলেন। 2012 সালের 10ই জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নিলেন। এই অধিকারটা পুলিশ কর্মীরা পেয়েছিলেন 1923 সালে ব্রিটিশ আমলে। আমরা বুঝে গেলাম ব্রিটিশ সরকারটা কর্মচারীদের অধিকারের প্রেক্ষিতে যেরকম ছিল তার থেকে অনেক বেশি খারাপ হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। তারপরে তারা একে একে বিভিন্ন দপ্তর থেকে কর্মচারী ইউনিয়ন করার অধিকার কেড়ে নিল, এবং যে সমস্ত ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকারগুলো আমরা দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে অর্জন করেছিলাম সব কেড়ে নিল। তারপরে শুরু হলো একটা সন্ত্রাসের আবহ, প্রতিহিংসামূলক বদলি এবং সচিবালয়ের ক্ষেত্রে ডিটেলমেন্ট, মানে প্রতিবাদ করলেই, এমনকি ডিএর কথাটুকু বললেই বদলি, একদম পুরো প্রশাসনে একটা ত্রাস নামিয়ে আনা হলো। এবং আজকে আপনারা দেখছেন যে 2016 সালে আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় স্যাটে মামলাটা করেছিলেন। আমাদের 3টে উদ্দেশ্য ছিল। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে ডিএর অধিকারটাকে আইনিভাবে প্রতিষ্ঠা করা। 2 নম্বর উদ্দেশ্য ছিল এই যে কর্মচারীদের মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ নেমে এসেছে, কর্মচারীরা মুখ খুলতে ভয় পাচ্ছেন, আন্দোলনে অংশগ্রহণ তো দূরস্থান, কর্মচারীদের কাছে এবং সরকারের কাছে একটা বার্তা পৌঁছে দেয়া যে কর্মচারীরা কিন্তু সিনা টান টান করে মেরুদণ্ড সোজা করে সরকারের শ্রমিক কর্মচারী নীতি এবং কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিতে জানে। 3 নম্বর হচ্ছে ডিএটা হচ্ছে সকলের দাবি, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা থেকে আরম্ভ করে রাজ্য সরকারি কর্মচারী সকলের দাবি। কাজে এই একটা কমন দাবিতে সমস্ত রাজ্য কর্মীদের অন্তত মানসিকভাবে একটা ঐক্যবদ্ধ করা, একটা জায়গায় আনা,
এটা ছিল আমাদের তৃতীয় লক্ষ্য। তা মামলা দীর্ঘ রায় হয়েছে, সেসব প্রসঙ্গে আমরা যাচ্ছি না। অবশেষে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ তারা রায় দিলেন অত্যন্ত সুনির্দিষ্টভাবে। রায় দিয়ে বললেন যে জুলাই 2009 থেকে 2019 পর্যন্ত বকেয়া যে ডিএ, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যে ডিএ হয়েছে, সেই ডিএর প্রথমে বলেছিলেন 50%। সরকারের আইনজীবীরা খুব কান্নাকাটি করে বললেন কোমর ভেঙে যাবে, মেরুদণ্ড ভেঙে যাবে। তারপরে মাননীয় বিচারকরা এতে 25% বকেয়ার দেওয়ার নির্দেশ দিলেন 6 সপ্তাহের মধ্যে। এবং রায়ে পরিষ্কার বলা হয়েছে, কোনো লুকোচুরি রাখা হয়নি। দি পসিটি অফ ফান্ডস ইজ এ গ্রাউন্ড হুইচ স্ট্যান্ডস নেগেটেড বোথ বাই দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড দ্য হাইকোর্ট হোয়েদার or not the right to receive dearness allowance is a fundamental right is an issue amongst others this court is called upon to consider. We shall do it. However, pending such consideration, we are of the considered view that the employees need not be kept waiting endlessly to receive the money in question. অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ে 2018 সালে মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এই রায়টার বিরুদ্ধে সরকার কোনো মামলা করেননি। উল্টে রিভিউ পিটিশন করে ওই হাইকোর্টে, ওই বেঞ্চে এই রায়টাকে মান্যতা দিয়ে দিয়েছেন, লিগ্যালিটি দিয়ে দিয়েছেন। অর্থাৎ ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এটা কিন্তু বর্তমানে সুপ্রিম মান্যতা পেয়ে গেছে। এইটার কোনো অন্যথা হওয়ার কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্টের জোন অফ কনসিডারেশনে আছে একমাত্র একটা বিষয়, যে 2022 সালের 20 মে যে রায়টা হয়েছিল, যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এই ফান্ডামেন্টাল রাইট কিনা এটাই একমাত্র সুপ্রিম কোর্টের জোন অফ কনসিডারেশনে আছে। এখন আমরা আশা করেছিলাম যে সর্বোচ্চ ন্যায়ালয় সুনির্দিষ্টভাবে এই আদেশ দিয়েছেন এবং সরকার পক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টে সরাসরি এই আদেশ পালনের অঙ্গীকার করেছিলেন, বলেছিলেন 25% বকেয়ার অর্ডার করুন, আমরা সেটা দিতে পারবো। তারা দিলেন না। আমরা সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় 6 সপ্তাহ যেদিন শেষ হয়েছে, আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি এবং আমাদের আইনজীবী ফিরদৌস শামীম কন্টেম্প নোটিশ চিফ সেক্রেটারি এবং চিফ ফিনান্স সেক্রেটারিকে দিয়েছেন এবং একদম যুদ্ধকালীন তৎপরতায় আমরা সুপ্রিম কোর্টে ওই কন্টেম্প পিটিশন দাখিল করেছি। এত তাড়াতাড়ি কন্টেম্প পিটিশন দাখিল করার কারণ হচ্ছে, সরকার আমরা যখন কন্টেম্প নোটিশ দিয়েছি তারপরই বেলা 1:30টার সময় সরকার সুপ্রিম কোর্টে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান দিয়েছেন এবং সেই অ্যাপ্লিকেশানে তারা বলছেন আরও 6 মাস সময় লাগবে, আরও অনেক কিছু বলেছেন, যাতে এমএ অ্যাপ্লিকেশানটার শুনানি আগে শুরু হয়ে যেতে না পারে। সেই জন্য আমরা তড়িঘড়ি যুদ্ধকালীন তৎপরতায় কন্টেম্প অ্যাপ্লিকেশান জমা দিয়েছি। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে চাই, ডিএটা কারোর দয়ার দান নয়, এটা ইতিমধ্যে আদালতের রায়ে প্রতিষ্ঠিত এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টও মান্যতা দিয়ে দিয়েছেন। কাজেই ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট, এই নিয়ে কোনো বিতর্ক নেই। আর মাননীয় তার বাড়ি থেকে বা তার জমিদারি থেকে কর্মচারীদের ডিএ দেন না, এটা মূল্যবৃদ্ধি হয়, সেই মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ হচ্ছে, শ্রমিক কর্মচারীদের বেতন কমে যায়, মজুরি কমে যায়, সেই মজুরির ক্ষতিপূরণ এটা আমাদের ন্যায্য প্রাপ্য, দিতে বাধ্য। এবং সরকার যাই করুন, সরকার চাইছেন সময়ক্ষেপ করতে এবং এই এমএ পিটিশন বা বিভিন্ন বিষয় দিয়ে অন্য বিষয়ে আমাদের প্ররোচিত করছেন। আপনারা জানেন, যারা ক্রিকেট খেলে বোলাররা অনেক সময় লুজ বল করে, লুজ বল করার কারণ হচ্ছে যে ও প্রলোভনে 6 মারতে যাবে আর বাউন্ডারি লাইনে ক্যাচ হয়ে যাবে, আউট হয়ে যাবে। আমাদের আইনজীবীরা অত মূর্খ নন, আমরা ওই এমএ পিটিশনের ম্যাটারে যাব না। আমাদের এক এবং একমাত্র বিষয় থাকছে যে 2022 সালের 20 মে যে রায়টা হয়েছে, সেই রায়টা বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছেন। সেই রায়টা আইনিভাবে ঠিক কি ঠিক নয়, একমাত্র এই বিষয়েই আমরা সুপ্রিম কোর্টের শুনানিতে অংশগ্রহণ করব। 6 মে ওই লুফা বল দিয়ে লাভ নেই, বাউন্ডারিতে ক্যাচ ধরতে পারবেন না। আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় দায়িত্ব নিয়ে বলছি, সরকার যে চেষ্টাই করুক, মহামান্য সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছেন সেই আদেশ পালিত হবে এবং সরকার বাধ্য হবেন
রাজ্য কর্মীদের এবং পেনশনারদের এই প্রাপ্য মিটিয়ে দিতে, কোনো অন্যথা হবে না। কিন্তু স্যার একেবারেই আমরা যেমনটা দেখেছিলাম মাননীয়া যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তিনি স্পষ্টত বলেছিলেন যে যে সরকার ডিএ দিতে পারে না তার সরকারে থাকার কোনো যোগ্যতা নেই। অন্যদিকে তিনি যখন শাসক নেত্রী হলেন তখন তিনি বলছেন যে আপনারা ডিএর জন্য ঘেউ ঘেউ কেন করছেন। দেখুন, আমি আগেই বলেছি উনি মিথ্যাচারণ করেছেন, মিথ্যাবাদী, এবং আমাদের এটা খুব লজ্জার যে মুখ্যমন্ত্রীর মতো একটা চেয়ারে, সাংবিধানিক চেয়ারে, রাজ্যের সর্বোচ্চ পলিটিক্যাল এক্সিকিউটিভ, তিনি কথায় কথায় মিথ্যে বলেন। এটা আমাদের কাছে খুব লজ্জার। এখন প্রশ্ন হচ্ছে উনি ঘেউ ঘেউ করেন, মিউ মিউ করেন বলেছেন, আমাদের কুকুর বিড়ালের সঙ্গে তুলনা করেছেন, আমাদের চোর ডাকাত বলেছেন, তার বিরুদ্ধে আমরা হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করেছি ওনার বিরুদ্ধে। হ্যাঁ, আমি বলছি এখন এই যে কুকুর বেড়াল বলা বা চোর ডাকাত বলা, এটাতে আমরা মাননীয়ার নিন্দা করছি না এই কারণে যে কোনো ব্যক্তি তার ভাষা চয়ন, শব্দ চয়ন, ভাষা শৈলী এবং শরীরী পরিভাষা, এটা নির্ভর করে তার পারিবারিক শিক্ষা, রুচি, দলীয় সংস্কৃতি এবং তার ব্যক্তিগত শিক্ষা দীক্ষার উপরে। তিনি মনে করেছেন তার শিক্ষা, তার রুচি, তার সংস্কৃতি অনুযায়ী এটা ঠিক, কিন্তু আমরা তাকে মনে করিয়ে দিতে চাই তিনি ভুলে গেছেন তিনি এই সরকারেরই সর্বোচ্চ পলিটিক্যাল এক্সিকিউটিভ। তাহলে আমরা কুকুর বেড়াল হলে, চোর ডাকাত হলে তিনিও কিন্তু ওই একই গোত্রে পড়ে যান। আমরা এই নিয়ে বিতর্কে যাব না, কিন্তু উনি বলেছিলেন ডিএ যে সরকার দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই, মিথ্যে কথা বলেছিলেন। এবং আজকে আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, যে সরকার কর্মচারীদের বেতন দিতে পারে না, পেনশন দিতে পারে না, ডিএটা দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। তার যদি আত্মমর্যাদা বোধ থাকতো তাহলে তিনি অবশ্যই ডিএটা দিয়ে দিতেন। আমি আপনাদের একটু তথ্য দিই যেটা মানুষের জানার দরকার। জুন 2011 থেকে জুলাই 2024 রাজ্য সরকার শুধু কর্মী এবং পেনশনারদের ডিএ না দিয়ে 2,19,107.25 কোটি টাকা সাশ্রয় করেছেন। অভিরূপ সরকার বলে একজন অর্থনীতিবিদ আছেন, তিনি ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি আনন্দবাজারে মহার্ঘ ভাতা বনাম উন্নয়নের খরচ বলে একটা নিবন্ধ লিখে বললেন যে এই টাকাটা রাজ্য সরকার উন্নয়নের কাজে খরচ করেছে। তাই রাজ্য কর্মীরা রাজ্যের বৃহত্তর স্বার্থে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে একটু ত্যাগ স্বীকার করতে পারবেন না? তো ওই ভদ্রলোক কিন্তু কেন্দ্রীয় সংস্থার একজন কর্মী হিসেবে এআইসিপি মেনে ডিএর টাকাটা কিন্তু পকেটে ঢুকিয়ে নিয়েছেন। পে কমিশনের চেয়ারম্যান হিসেবে পাওনা গণ্ডাটা বুঝে নিয়েছেন। তখন কিন্তু তার মনে হয়নি যে ওই টাকাটা আমাকে ফেরত দিতে হবে। এখানে আমাদের দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আমাদের ডিএর টাকা আমাদের অনুমতি ছাড়া অন্য খাতে খরচ করার অধিকার কে দিল? দ্বিতীয় প্রশ্ন, মুখ্যমন্ত্রীর জন্য আত্মমর্যাদা বলে কোনো বস্তু থেকে থাকে উনি বলুন যে রাজ্য কর্মীদের ডিএ এবং পেনশনারদের ডিএর টাকায় এই উন্নয়ন হচ্ছে, কৃতিত্ব উনি নেন কেন? দ্বিতীয় একটি বিষয় বলি, রাজ্য সরকার বলছেন যে এই 41,750 কোটি টাকা, যেটা সুপ্রিম কোর্টে ওনারা হিসেব দিয়েছেন যে রাজ্য কর্মীদের এই ডিএ দিতে, বকেয়া ডিএ দিতে রোপা 2009 অনুসারে এই টাকাটা লাগবে, এটা ওদের কাছে নেই। 2011 থেকে 21-22 অর্থবর্ষ পর্যন্ত এই রাজ্য সরকার বাজেটে বেতন এবং পেনশন খাতে যা বরাদ্দ করেছিলেন তার মধ্যে 25,262 কোটি টাকা খরচ হয়নি। এবং তারপরে কেন্দ্রীয় অর্থ কমিশন এই খাতে রাজ্য সরকারকে যে টাকা দিয়েছিলেন তার মধ্যে 9,000 কোটি টাকা খরচ করেননি। অর্থাৎ এই 34,262 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগারে পড়ে আছে। তাহলে এই টাকাটা দিয়ে ওই 41,750 কোটির 75% এখনই মিটিয়ে দেওয়া হয়, যা রাজ্য সরকারকে কোনো ধারও নিতে হয় না, অন্য কোথা থেকে কোনো সংগ্রহ করতে হয় না। দ্বিতীয় বিষয় আপনি দেখুন যে ভয়ঙ্কর জিনিস, সিএজি রিপোর্টে আছে 2016-17 অর্থবর্ষ থেকে 2020-21 অর্থবর্ষ পর্যন্ত এনজিওগুলোকে রাজ্য সরকার 1,06,817 কোটি টাকা অনুদান দিয়েছেন এবং অন্যান্য খাতে খরচ করেছেন এনজিওর জন্যে 10,859 কোটি টাকা। মোট হলো 1,17,676 কোটি টাকা। তা আমরা যদি ধরে নিই এই 1,17,676 কোটি টাকা রাজ্য সরকার ওই এনজিওগুলোকে দিয়েছেন, কেন দেবেন? এনজিওগুলোর টাকার কোনো হিসেব
এনজিওগুলো সরকারকে দেয় না। এনজিওকে দেয়া টাকার কোনো সিএজি অডিট হয় না। এনজিওগুলোকে দেয়া টাকায় রাজ্য সরকার কোনো অডিট করতে পারেন না, এবং রাজ্য সরকার এটুকু জানতে চাইতে পারেন না যে এই যে তোমাকে আমি টাকাটা দিলাম সংশ্লিষ্ট এনজিওকে, যে তুমি কোন খাতে খরচ করলে। অর্থাৎ এই 1,17,676 কোটি টাকা হরিণ লুট হয়েছে। এবং আপনি জানেন, খোঁজ নিলে দেখবেন যে বেশিরভাগ এনজিও শাসক দলের নেতা মন্ত্রীরা পরিচালনা করেন। স্বাভাবিকভাবে এই এনজিওগুলোতে যে টাকা গেছে সেই টাকাগুলো ওই শাসক দলের নেতা মন্ত্রীদের পকেটে ঢুকেছে। দুর্গাপুজোয় 85,000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে, আগামী বছর 1 লক্ষ টাকা হবে। আগে দুর্গাপুজো হতো না। এবং এই অনুদান দেওয়ার পরে যে সর্বনাশ আর সাংস্কৃতিক বিপর্যয়টা ঘটে গেছে সারা বাংলায়, সেটা হচ্ছে আগে আমরা যে কোনো দুর্গাপুজোয় মনের আনন্দে যেতাম, সেখানে 4 দিন আনন্দ করতাম, সামাজিকভাবে মিলিত হতাম, কোনো ভয় ভীতি আমাদের কার্য করতো না। এখন এই সরকারি অনুদান দেওয়ার ফলে তৃণমূলের স্থানীয় নেতারা, আমি শব্দ চয়নে যথেষ্ট সতর্ক থেকে বলছি, তৃণমূলের স্থানীয় নেতারা মনে করেন এই সরকারি অর্থটা হচ্ছে তাদের বাপের টাকা, এবং তারা পুজো কমিটিগুলোতে এমন একটা প্রভাব বিস্তার করেন এবং এমনভাবে পুজো কমিটিগুলোকে দখল করে নেন, আমরা যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক নই, আমরা সেই পুজো কমিটিতে যেতে, পুজোয় যেতে আমরা কুণ্ঠা বোধ করি, দ্বিধা বোধ করি। অর্থাৎ একটা সামাজিক অনুষ্ঠান যেটা আমরা সকলে মিলে উপভোগ করতাম এবং সারা বছর অপেক্ষা করে বসে থাকতাম কবে দুর্গাপুজোটা আসবে, সেই সামাজিক অনুষ্ঠানটা উনি কেড়ে নিলেন। মন্ত্রীদের মাইনে বামফ্রন্ট সরকারের আমলে মুখ্যমন্ত্রী ছিল 12,000 টাকা, এমএলএদের ছিল 10,000 টাকা, আর অন্যান্য মন্ত্রীদের ছিল 11,000 টাকা। এখন এমএলএদের বেতন 10,000 থেকে বেড়ে হয়েছে 1,20,000 টাকা, মুখ্যমন্ত্রীর বেতন হয়েছে 1,51,000 টাকা, এবং অন্যান্য মন্ত্রীদের বেতন হয়েছে 1,49,500 টাকা। এই যে বিপুল পরিমাণ মন্ত্রীদের বাড়িয়েছেন, এবং বেতনই শুধু নয়, তাদের আরও নানাবিধ মেডিকেল ক্লেমের নামে বিধায়করা কার্যত স্টেট এক্সচেকারকে লুট করেন। যে কোনো একজন বিধায়ককে আপনি বেছে নিন, তার মেডিকেল বিল দেখুন, অস্বাভাবিক। 75,000 টাকার চশমার বিল হয়, আপনি কোথায় চশমা করাবেন 75,000 টাকা বিল হয়? তা মেলা খেলা এইভাবে তারা লুট করছেন, টাকা হরিণ লুট করছেন, এবং সরকারি কোষাগারটাকে ব্যবহার করছেন যাতে ভোট ব্যাংক একটা তৈরি করা যায়। অর্থাৎ ভোটের প্রয়োজনে, রাজনৈতিক প্রয়োজনে, শাসক দলের রাজনৈতিক স্বার্থে তারা রাজকোষকে ব্যবহার করছেন, আর আমাদের বলছেন যে অর্থ নেই। অর্থ যদি না থাকতো, সুপ্রিম কোর্টে যে পিটিশন ওনারা দাখিল করেছেন সেখানে দুটো কথা বলেছেন। 1 নম্বর বলেছেন টাকা জোগাড় করতে আমাদের 1 বছর সময় লাগবে, ঋণ নিতে হবে, তা আমাদের 6 মাস সময় দিন। 2 নম্বর বলেছেন ডিএর যে বকেয়া টাকাটা সুপ্রিম কোর্ট নিজেরা জমা রাখুক, কারণ কর্মচারীদের বা পেনশনারদের দিলে সেই টাকাটা তারা আর ফেরত দেবে না যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে। আপনি ভাবুন, রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের কি ভয়ঙ্কর রকমের অপমান। একদম সুনির্দিষ্ট নিয়ম আছে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জিতে গেলেন, তাহলে তো সুনির্দিষ্ট নিয়ম আছে, স্যালারি অ্যাকাউন্ট আছে, পেনশন অ্যাকাউন্ট আছে। প্রতি মাসের স্যালারি পেনশন থেকে তো সেই টাকাটা রাজ্য সরকার কেটে নিতেই পারতেন। আসলে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত, তাদেরকে অপমান করার জন্য ওনারা এই প্রস্তাবটা দিয়েছেন। 2 নম্বর, আপনার যদি টাকা না থেকেই থাকে তাহলে সুপ্রিম কোর্টে টাকাটা আপনারা জমা রাখবেন কি করে, কিভাবে? আপনাকে আর একটা উদাহরণ দিই, যেটা খুব দুর্ভাগ্যের। এই সরকার সামাজিক খাতে 2025-26 অর্থবর্ষে ব্যয় করেছেন 99,016 কোটি টাকা, এবং মূলধন খাতে আর পরিকাঠামো খাতে ব্যয় করেছেন 52,270 কোটি টাকা। আপনি সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকারের বাজেট দেখবেন, কোথাও মূলধনী এবং পরিকাঠামো খাতে ব্যয় কখনো সামাজিক খাতে বরাদ্দের থেকে কম হয় না। কারণ পরিকাঠামো খাতে এবং মূলধনী খাতে যে ব্যয় হয় সেটাতে রাজ্যের স্থায়ী উন্নয়ন হয়। রাজ্য সরকার সেই উন্নয়নের জায়গায় যাননি। তারা 99,299,016 কোটি টাকা সামাজিক খাতে বরাদ্দ করছেন। আচ্ছা, আপনি বলুন তো, আমাদের পশ্চিম বাংলায় অনেকগুলো সরকারি বেসরকারি সাইকেল কোম্পানি তারা রুগ্ন হয়ে পড়ে আছে, হাজার হাজার শ্রমিক বেকার, তারা রুগ্ন হয়ে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে, কারণ বরাত নেই। তা সবুজ সাথী সাইকেলে রাজ্য সরকার প্রতি বছর 600 থেকে 700 কোটি টাকা খরচ করছে। তো এই টাকার বরাতটা যদি এই সংশ্লিষ্ট সাইকেল কোম্পানিগুলোকে, রাজ্যের সাইকেল কোম্পানিগুলোকে দিতেন, হাজার হাজার শ্রমিক, কারখানাগুলো আবার খুলতো, হাজার হাজার শ্রমিক কাজ ফিরে পেতেন, এবং
সেই শ্রমিকদের যে বেতন পাওয়া, মজুরি পাওয়া, তার উপর নির্ভর করে বিভিন্ন ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠত, বিভিন্ন ছোটোখাটো চায়ের দোকান, খাবারের দোকান গড়ে উঠত, একটা কর্মচাঞ্চল্য তৈরি হতো, একটা অর্থনীতিতে প্রাণ আসতো এবং বহু মানুষের রুটি রুজি হতো। তারা কি করছেন? পাঞ্জাবের বেসরকারি সংস্থা থেকে কিনে আনছেন। আমি জানি না এর পেছনে কোনো লেনদেন আছে কি না, কিন্তু এটা তো সত্যি যে রাজ্য সরকারের কোষাগারের টাকায় পাঞ্জাবের বেসরকারি সংস্থা তারা মুনাফা করছে। কেন এমনটা হবে? আচ্ছা আপনি বলুন তো, এই 99,016 কোটি টাকা এটা দেয়ার কাদের কথা? সামাজিক খাতে বরাদ্দ কাদের জন্য হবে? এই যে কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প আছে, কাদের জন্য? যারা দুর্বল, গরিব, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদের জন্য। খুব স্বাভাবিকভাবে তাদেরকে তো এই দিতে হবে। কেন দেয়া হয়? যে গরিব, নিম্নবিত্ত, প্রান্তিক মানুষদের তাদেরকে যদি কিছু সরকারি প্রকল্প বা কিছু আর্থিক সাহায্য বা কিছু সামাজিক প্রকল্প দেওয়া হয়, তারা সমাজের মূল স্রোতে ফেরত আসবে। তাই 21% হচ্ছে গরিব মানুষ। পশ্চিমবাংলায় কোনো বিপিএল তালিকা তৈরি করেন না সরকার। বাজেটে বিপিএল তালিকা সম্পর্কে, গরিবের সংখ্যা সম্পর্কে যা বলেন সবটাই মন গড়া। কেন্দ্রীয় সরকারের যে এজেন্সি তারা যে সমীক্ষা করেছে তাতে বলছে যে পশ্চিমবাংলায় 21% গরিব মানুষ। পশ্চিমবাংলার জনসংখ্যা 10 কোটি। তাহলে এই 99,016 কোটি টাকা সামাজিক খাতে বরাদ্দ, এটা যদি ওই 21% গরিব মানুষকে দেয়া হতো, তাহলে প্রত্যেকের কাছে প্রতি বছর 47,000 টাকা করে পৌঁছতো। আপনি ভাবুন, একটা গরিব মানুষের কাছে যদি প্রতি বছর 47,000 টাকার সরকারি সাহায্য পৌঁছয়, তাদের অবশ্যই আর্থসামাজিক অবস্থার উত্তরণ ঘটত, তারা সমাজের মূল স্রোতে ফিরে আসতো। সরকার কি করছেন? এই টাকাটা সবার মধ্যে বিলিয়ে দিচ্ছেন, ধনী নির্ধন সবার ক্ষেত্রে। আপনি বলুন তো, স্বাস্থ্যসাথী 5 লাখের বিমা একজন কোটিপতি, একজন সচ্ছল কেন পাবে? যার মাসে আয় 1 কোটি টাকা, 2 কোটি টাকা, সে কেন সবুজ সাথী এই স্বাস্থ্যসাথীর সুযোগটা পাবে? কেন এই সবুজ সাথী সাইকেল ধনী নির্ধন মিশে সবাই পাবে? কেন লক্ষ্মীর ভাণ্ডার একজন সরকারি কর্মচারী স্ত্রী পাবে? অর্থাৎ সরকার এই সামাজিক প্রকল্পে বিনিয়োগের নামে কার্যত রাজকোষকে লুট করছেন, একটা ভোট ব্যাংক তৈরি করছেন। তার জন্য আমরা ডিএ পাবো না, ডিএ নেব না। কিন্তু আমরা ডিএ মামলার নাম হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। আমরা মূল মামলাকারী সংগঠন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, সরকার যাই চেষ্টা করুক, এই যে রোপা 2009 অনুসারে জুলাই 2009 থেকে আপনার ডিসেম্বর 2019 পর্যন্ত যে বকেয়া ডিআই, এই বকেয়া ডিএর 100% রাজ্য সরকারকে দিতে হবে কর্মচারী এবং পেনশনারদের। তারা কোনো চক্রান্ত করে এটা আটকাতে পারবেন না। একেবারে শেষ প্রশ্ন, আজকে আপনাদের একেবারে কর্মবিরতির যে ডাক 2 ঘন্টা, এই মাঠে ঘাটে লড়াই করে আপনারা ঠিক কতটা আশাবাদী যে ডিএ আপনারা নেবেন? আদালতেও লড়াই করছেন, রাস্তাতেও লড়াই করছেন, কতটা আশাবাদী রাজ্য সরকার থেকে ডিএ ছিনিয়ে আনবে? দেখুন, একটা সরকার যখন ফ্যাসিস্ট হয়, অগণতান্ত্রিক হয়, স্বৈরতান্ত্রিক হয়, তখন সেই সরকার শুধু শ্রমিক কর্মচারীদের নয়, যে কোনো গণ আন্দোলনকে কিন্তু তারা দমন করে। এবং এটা একটা ভয়ঙ্কর প্রবণতা। এটা শুধু যে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তা নয়। আপনি হিটলারের উদাহরণ যদি দেখেন, আপনি যাদের দেখেন, এবং সমস্ত ফ্যাসিস্ট শাসকরা জনপ্রিয়তার শীর্ষে থেকে ক্ষমতায় এসেছেন এবং গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় এসেই তারা গণতন্ত্র নামক বস্তুটাকে একেবারে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। সরকার মালিক সবসময় চাইবেন কর্মচারীদের বঞ্চিত করতে, কর্মচারীদের দাবিয়ে রাখতে, কর্মচারীদের ভয় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে আন্দোলন যাতে তারা না করতে পারে তার চেষ্টা করতে। আমরা শ্রমিক কর্মচারী, আমরা সরকারকে বাধ্য করব। আজকে আমরা এই কর্মবিরতির ডাক দিয়েছি, কর্মচারীদের কাছে আমরা আহ্বান রেখেছি। আমরা তো গায়ের জোরে গিয়ে বলতে পারি না যে আপনারা কর্মবিরতিতে অংশগ্রহণ করতেই হবে। সরকারি স্তরে হুমকি চলছে, আপনারা দেখলেন, আপনি নিজেই আজকে মিছিল প্রত্যক্ষ করলেন এবং সেই মিছিলের যে স্লোগানগুলো সেগুলো প্রত্যক্ষ করলেন, যার ফলে হুমকির একটা পরিবেশ আছে, আতঙ্কের একটা পরিবেশ আছে। তারপরেও আমরা আশাবাদী যে কর্মচারীরা এই কর্মবিরতির ডাকে সাড়া দেবেন এবং আগামী 9 জুলাই যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, এই ধর্মঘটকেও তারা সার্বিক সফল করে তুলবেন। দীর্ঘদিন কর্মচারীদের দাবায় রাখা যাবে না, এই সহজ সত্যিটা মাননীয়াকে বুঝতে হবে।